আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় গিরিশ চন্দ্র ঘোষ, আর লেখক হচ্ছে অবিনাশ চন্দ্র গঙ্গোপাধ্যায়, আর সম্পাদিত বই হচ্ছে স্বপন মজুমদারের। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন পিএসসি সিলেবাসে গিরিশচন্দ্র রয়েছে, আপনারা একটু ভিডিও দিন। আমি আপনাদের অনুরোধে এই ভিডিওটি আলোচনা করব। এখানে গিরিশচন্দ্র ঘোষের ৮০টি নাটকের নাম এবং ৫৬টি বাছাইকৃত নাটক যেগুলো থেকে আপনাদের পরীক্ষা আসতে পারে সেইখানে আমি তথ্যগুলো আলোচনা করেছি এবং বাকি নাটকগুলোর নামও রেখেছি। সব থেকে যেটা মজার বিষয়, গিরিশচন্দ্র ঘোষকে অনেকে জানে নাট্যকার, কিন্তু তিনি যে কবিতা লিখেছেন বা তার একটি কাব্যগ্রন্থ রয়েছে, ৪টি উপন্যাস রয়েছে, অনেকগুলো প্রবন্ধ লিখেছেন, অনেকগুলো ছোট গল্প লিখেছেন, সেইগুলো হয়তো অনেকেই অজ্ঞাত। এই অজ্ঞাত বিষয়গুলোও কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরছি এবং আশা করব ৫৬টি নাটক থেকেই প্রশ্নগুলো আসবে, কিন্তু বাকিগুলো আলোচনা করেছি যদি কখনো চলে আসতে পারে। তাই আজকের আলোচনাটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনাদের কাছে ৩৫টি মিনিট আমি সময় চেয়েছি। এই ৩৫টি মিনিটের মধ্যে পুরো গিরিশচন্দ্র ঘোষকে আমি কমপ্লিট করে দেবো এবং আশা করব এর বাইরে আসবে না। তো যাই হোক, আজকের আলোচনাটি শুরু করছি। আপনারা একটু অন্তত ডিসপ্লের দিকে লক্ষ্য রাখুন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো দেখুন আজকের আলোচনা। জন্ম ও জন্মস্থান ১৮৪৪ খ্রিস্টাব্দের ২৮শে ফেব্রুয়ারি কলকাতার বাগবাছারে গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন। পিতার নাম নীলকমল ঘোষ, মাতার নাম রায়মণি দেবী আর স্ত্রী নাম প্রমোদিনী দেবী। উপাধি, তিনি কি নাট্যগুরু নামে পরিচিত, বঙ্গের গ্যারিক নামে পরিচিত এবং এই উপাধিটা দিচ্ছেন কে অক্ষয় চন্দ্র সরকার। বাংলা শেক্সপিয়ার নামেও পরিচিত, নেদারু গিরিশ নামেও তিনি পরিচিত এবং এটি দিচ্ছেন অমৃতলাল বসু। আধুনিক রঙ্গমঞ্চের জনক এই উপাধি দিচ্ছে কোন পত্রিকা? হিন্দু পেট্রিয়ট পূজা পত্রিকা, তার সম্পাদক। এবং ফাদার অফ নেটিভ স্টেজ এই উপাধিটা দিচ্ছেন অপরেশ চন্দ্র মুখোপাধ্যায়। আর একটি উপাধি পাচ্ছি আমরা ভক্ত ভৈরব, রামকৃষ্ণ পরমহংসদেবের পরিমণ্ডলের কাছে খ্যাত এই নামে। অর্থাৎ এতগুলো উপাধি তিনি পেয়েছেন এবং আশা করব এর মধ্য থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে এবং কে কোন উপাধিটি দিয়েছেন এর থেকে। ছদ্মনাম, তিনি দুটি ছদ্মনামের সাহিত্য রচনা করছেন। সেবক এই ছদ্মনামে তিনি নসিরাম নাটক রচনা করছেন। আর মুকুটাচরণ মিত্র এই ছদ্মনামে তিনি আগমনী ও অকাল বোধন নাটক রচনা করছেন, এটা ছদ্মনামে। এবার নাট্যজগতের পদার্পণ, নাট্যজগতে কীভাবে ১৮৬৭ খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকে গীতিকার হিসাবে নাট্যজগতে পদার্পণ করছেন। আর থিয়েটার প্রতিষ্ঠা, তিনি ১৮৭২ খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করছেন, আর এটি কলকাতার সর্বপ্রথম বাংলা পেশাদারি রঙ্গমঞ্চ। ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা তার একমাত্র কাব্যগ্রন্থ সম্পর্কে দেখে নেব। গিরিশচন্দ্র ঘোষের একমাত্র কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রতিধ্বনি এবং উৎসর্গ করছেন মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দীকে এবং ভূমিকা রচনা, এই নাটকটির ভূমিকা লিখছেন অক্ষয় চন্দ্র সরকার ভূমিকা লিখছেন এবং কয়েকটি কবিতার নাম সত্য, বিগত যৌবনা আর জুড়াইতে চাই। এবার তার আমরা উপন্যাস, তিনি কয়েকটি উপন্যাস রচনা করেছেন। অনেকেই হয়তো এই তথ্যগুলো জানেন না বা কোনো ভিডিওতে হয়তো আপনারা নাও পেয়ে থাকতে পারেন। উপন্যাস কী রচনা করেছেন? চন্দ্রা, এটি তার একটি ঐতিহাসিক উপন্যাস। পটভূমি ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ এবং এটি কুসুমমালা পত্রিকায় প্রকাশিত হয়। পরের উপন্যাস ঝালোয়ার দুহিতা, এটি তার একটি অসম্পূর্ণ ঐতিহাসিক উপন্যাস। আর লীলা, এটি একটি তার সামাজিক উপন্যাস এবং নাট্যমন্দির পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আর একটি ভক্ত ধ্রুব, এটা নিয়ে কিন্তু পরবর্তীকালে চলচ্চিত্র নির্মাণ করছেন কাজী নজরুল ইসলাম, আমরা পরে একটু জেনে নেব। এবার আমরা তার প্রত্যেকটি নাটক সম্পর্কে আলোচনা করব। গিরিশচন্দ্র ঘোষের প্রতিটি নাটক সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হলো। কি? আগমনী, এটি হচ্ছে প্রকাশকাল ২৭শে জুন ১৮৭৭, আর এটি একাঙ্ক নাটক, দুটি দৃশ্যে সম্পূর্ণ, তবে এটি উৎসর্গ কেদারনাথ চৌধুরীকে এবং এটি তার প্রথম রচিত, প্রকাশিত, পরিচালিত গীতিনাট্য, অর্থাৎ তার প্রথম রচিত এটি নাটক। এবং এই নাটকটি মুকুটাচরণ মিত্র ছদ্মনামে লিখছেন, আর এই নাটকটির পরিচয় দেওয়া হয়েছে কি নাট্যরসিক রূপে এবং অভিনয় গ্রেট ন্যাশনাল থিয়েটারে ২৯শে সেপ্টেম্বর ১৮৭৭ সালে এটি অভিনীত হচ্ছে। আমরা পরের নাটক দেখে নিই। অকাল বোধন, এটি প্রকাশকাল ১ জুলাই ১৮৭৭, অর্থাৎ ১ জুলাই। এটি তার প্রথম অভিনীত স্বরচিত নাটক, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আগেরটা আমরা প্রথম নাটক পেলাম প্রকাশিত, আর এটি কিন্তু তার স্বরচিত অভিনীত নাটক। এই নাটকটি দুর্গাপূজা উপলক্ষে রচিত এবং নাট্যকার রামচরিত্র অভিনয় করেন। আমি যেগুলো আসার মতো সেইগুলো দিয়েছি এখানে, কারণ দেখুন কখনো কখনো পরীক্ষা আসতে পারে যে নাট্যকার কোন চরিত্রে অভিনয় করেছেন, রামচরিত্র। এবং এই নাটকটি মুকুটাচরণ মিত্র ছদ্মনামে লেখা এবং অভিনয় গ্রেট ন্যাশনাল থিয়েটার ১৮৭৭ খ্রিস্টাব্দ। পরে দোললীলা, প্রকাশকাল ৪ মার্চ ১৮৭৮। প্রকাশকের মতে এটি কিন্তু নাট্যরসিক, এই নাটকটার পরিচয় দেওয়া হচ্ছে। অভিনয় গ্রেট ন্যাশনাল থিয়েটার, মার্চ ১৮৭৮।
পরবর্তী নাটক মায়াতুরু, প্রকাশকাল 25শে জানুয়ারি 1881 খ্রিস্টাব্দ, অভিনয় ন্যাশনাল থিয়েটার, 11ই ফেব্রুয়ারি 1881 সাল। এবং এটি ন্যাশনাল থিয়েটারে অভিনীত গিরিশচন্দ্রের প্রথম নাটক। হতেই পারে আপনাদের প্রশ্ন যে ন্যাশনাল থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষের প্রথম অভিনীত নাটকের নাম কি? তাহলে আমরা পেয়ে যাচ্ছি মায়াতুরু। এরপর মোহিনী প্রতিমা, এটি 9 এপ্রিল 1881, এটি হচ্ছে প্রকাশকাল, এটি কিন্তু গীতিনাট্য এবং এটিও ন্যাশনাল থিয়েটারে অভিনীত হচ্ছে। পরবর্তী আমরা দেখে নিই আলাদিন বা আশ্চর্য প্রদীপ, এটি প্রকাশকাল হচ্ছে 9 এপ্রিল 1881 এবং এটি কিন্তু পঞ্চম অঙ্ক বিশিষ্ট। এ নাট্যকার কিন্তু কুহকি চরিত্রে অভিনয় করছেন, ভীষণ ইম্পর্টেন্ট। এবং অন্যান্য চরিত্র কারা? আলাদিন, কুহকি, বাদশাহ, উজির। আমরা এরপর আনন্দ রহ, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি তার নাটক, প্রকাশকাল 21শে মে 1881, এটি তার প্রথম প্রকাশিত মৌলিক নাটক। তাহলে এতক্ষণ আমরা যা পেলাম তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পেলাম, পরীক্ষা আসতে পারে যে তার প্রথম মৌলিক নাটক কোনটি? তাহলে আনন্দরহ। এটি তার প্রথম রচিত ও প্রকাশিত ঐতিহাসিক নাটক, তাহলে এটা ঐতিহাসিক নাটকের মধ্যে তার কিন্তু প্রথম নাটক এটি। এবং প্রভাব জেমস টডের রাজস্থান গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং নাট্যকার কিন্তু স্বয়ং বেতাল চরিত্রে অভিনয় করছেন, ভীষণ ইম্পর্টেন্ট, পঞ্চম অঙ্ক বিশিষ্ট নাটক। আর চরিত্রের মধ্যে বেতাল মানে প্রধান চরিত্র, আকবর শাহ, মানসিংহ, সেলিম, লহনা এবং যমুনা, এগুলো হচ্ছে চরিত্র। নাম পরিবর্তন, কলকাতা মিনার্ভা থিয়েটারে আকবর নাম দিয়ে নাটকটি অভিনীত হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আনন্দ রহ নাটকটি কলকাতা মিনার্ভা থিয়েটারে কী নামে অভিনীত হয়? তাহলে আমরা পেয়ে যাচ্ছি আকবর। এবং এই বইটি কিন্তু নিন্দা করে সমালোচনা বের করছে, কোথায়? কোন পত্রিকা? ভারতী পত্রিকা, ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এরপর আমরা আরেকটি নাটক সম্পর্কে দেখে নেব, রাবণবধ, প্রকাশকাল 30শে জুলাই 1881। নাটকটি সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য, এটি হচ্ছে গিরিশচন্দ্রের প্রথম রচিত ও প্রকাশিত পৌরাণিক নাটক। তাহলে এতক্ষণ আমরা আগেরটা পেলাম কি? ঐতিহাসিক নাটক প্রথম, আর এটা আমরা পেলাম প্রথম রচিত এবং প্রকাশিত পৌরাণিক নাটক। এবং নাট্যকার স্বয়ং রামচরিত্রে অভিনয় করছেন এবং এই নাটকের প্রচ্ছদ পৃষ্ঠায় গিরিশচন্দ্র মাইকেল মধুসূদন দত্তের কবিতার ব্যবহার করছেন। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে যে মাইকেল মধুসূদন মানে কোন নাটকে মাইকেল মধুসূদন দত্তের কবিতার লাইন ব্যবহার করা হয়েছে। এই নাটকে গিরিশচন্দ্র ঘোষ প্রথম গৌড়িক ছন্দ প্রয়োগ করছেন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট তথ্য আপনাদের জন্য, ভীষণ পরীক্ষা আসতেই পারে। এবং অঙ্ক সংখ্যা, এটি একটি একাঙ্ক নাটক, দৃশ্য সংখ্যায় নাটকটি মোট 6টি দৃশ্যে সম্পূর্ণ হয়েছে। এবং চরিত্র ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র, অগ্নি, রাম, লক্ষণ, রাবণ, বিভীষণ, কালী, সীতা, নিকষা ও মন্দোদরী। এবং নাটকটি তিনি উৎসর্গ করছেন কাকে? মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরকে। এবং ভারতীয় প্রভাব অর্থাৎ এই নাটকে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রভাব কিন্তু দুর্লক্ষণ অর্থাৎ দেখা যাচ্ছে। এরপর সীতার বনবাস, প্রকাশ 17 সেপ্টেম্বর 1881, এটি পৌরাণিক নাটক। এই নাটকেও কিন্তু রাম চরিত্রে অভিনয় করছেন এবং উল্লেখযোগ্য চরিত্র অর্থাৎ রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, বাল্মীকি, সুগ্রীব ও সীতা। এবং এটি কিন্তু একটি 4 অঙ্ক বিশিষ্ট নাটক এবং এই নাটকটি তিনি উৎসর্গ করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপর হচ্ছে অভিমন্যু বধ, প্রকাশকাল 26শে নভেম্বর 1881, এটির উৎস, এই নাটকটির উৎস হচ্ছে কাশীরাম দাসের ভারত পাঁচালী অবলম্বনে তিনি এই নাটকটি লিখছেন অভিমন্যু বধ নাটকটি। এটি পৌরাণিক নাটক, এটি তার একমাত্র ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক, কিন্তু এটি তার একমাত্র ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক, ইম্পর্টেন্ট। এবং এই নাটকে নাট্যকার স্বয়ং যুধিষ্ঠির ও দুর্যোধন চরিত্রে অভিনয় করছেন, অর্থাৎ দুটো চরিত্রে তিনি অভিনয় করছেন এবং উৎসর্গ করছেন রমেশচন্দ্র মিত্রকে। পরের প্রশ্ন লক্ষণ বর্জন, এটি প্রকাশকাল 31শে ডিসেম্বর 1881, এটি কিন্তু গিরিশচন্দ্রের একটি পৌরাণিক নাটক। এই নাটকটি প্রতাপচাঁদ জহুরির বারবার অনুরোধের ফলে লেখা, অর্থাৎ তিনি অনুরোধের এটি ফসল বলতে পারি। তাহলে কার? যে প্রতাপচাঁদ জহুরির। এবং এই নাটকে নাট্যকার স্বয়ং রামচরিত্রে অভিনয় করছে, অর্থাৎ রামচরিত্রে কিন্তু অনেকগুলো নাটকে তিনি অভিনয় করছে, এগুলো আপনারা এক জায়গায় লিখে নিতে পারেন যে রামচরিত্রে কোন কোন নাটকটির অভিনয় করছেন, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অনেকগুলো অঙ্ক। এটি একটি 1 অঙ্ক বিশিষ্ট নাটক এবং এই নাটকটি কিন্তু মোট 9টি দৃশ্যে সম্পন্ন হয়েছে আমরা। এবং চরিত্র রাম, লক্ষণ, উৎসর্গ কিন্তু শিশির কুমার ঘোষকে। এরপর সীতার বিবাহ দেখুন, প্রকাশকাল 11ই মার্চ 1882, অঙ্ক একটি 3 অঙ্ক বিশিষ্ট নাটক, এটি কিন্তু গিরিশচন্দ্রের একটি পৌরাণিক নাটক এবং নাট্যকার কিন্তু বিশ্বামিত্র চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের অভিনয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ পরীক্ষা দিতেই পারে। ব্রজবিহার, এটি প্রকাশকাল মার্চ 1882, এটি কিন্তু গীতনাট্য এবং এই নাটকে কথা ছিল না, সমস্ত গান মানে সমস্তই গানে গানে অভিনয় চলতো এবং এই জাতীয় গীতিনাট্যকে ইটালিয়ান অপেরা বলে। তাহলে পরীক্ষা আসতে পারে যে ব্রজবিহার নাটকটিকে কোন শ্রেণী নাটকের মধ্যে ফেলতে পারি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইটালিয়ান অপেরা। এরপর রামের বনবাস, প্রকাশকাল 15 এপ্রিল 1882, আর এটি পঞ্চম অঙ্ক বিশিষ্ট পৌরাণিক নাটক এবং এই নাটকে নাট্যকার সর্বপ্রথম হাস্যরসাক্ত চরিত্র কুঞ্চকীকে আনয়ন করেন, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং অক্ষয়চন্দ্র সরকারকে কিন্তু এই নাটকটি উৎসর্গ করছেন। পরে
নাটক ভোটমঙ্গল। এটি প্রকাশকাল 25শে জুন 1882। এটি তার প্রথম রচিত এবং প্রকাশিত প্রহসন ধর্মী রচনা। তাহলে এতক্ষণ আমরা তার ঐতিহাসিক নাটক পেলাম, আরও অন্যান্য কিছু পেলাম, এবার কিন্তু প্রহসন ধর্মী নাটক পেলাম এবং নাট্যকার এই নাটকে স্বয়ং নাচনেওয়ালা চরিত্রে অভিনয় করছেন। এরপর সীতাহরণ, প্রকাশকাল 22শে জুলাই 1882। পৌরাণিক নাটক এটি কিন্তু উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? কৃত্তিবাসী রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড ও সুন্দরাকাণ্ড থেকে এই নাটকের কাহিনী তিনি সংগ্রহ করছেন। এবার হচ্ছে মলিনমালা, এটি হচ্ছে প্রকাশকাল 28শে অক্টোবর 1882 এবং এটি কিন্তু তার গীতিনাট্য এবং ইটালিয়ান অপেরার অনুকরণে রচিত এবং এই নাটকটি কিন্তু রামতারণ সান্যালকে উৎসর্গ করছেন। 18 নম্বর নাটক পাণ্ডবের অজ্ঞাতবাস, এটি প্রকাশকাল 13ই জানুয়ারি 1883। এটি কিন্তু পৌরাণিক নাটক, চতুর্থ অঙ্ক বিশিষ্ট এবং এটি কিন্তু ন্যাশনাল থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষের শেষ নাটক, অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষের ন্যাশনাল থিয়েটারের শেষ অভিনীত নাটক। নাটকের স্বয়ং কিচক এবং দুর্যোধন চরিত্রে কিন্তু অভিনয় করছেন। আমরা পরের নাটকে চলে যাই দক্ষযক্ষ। এটি প্রকাশকাল 21শে জুলাই 1883। এটি তার প্রথম রচিত এবং দ্বিতীয় প্রকাশিত যাত্রাধর্মী পৌরাণিক নাটক। এটি কিন্তু চতুর্থ অঙ্ক বিশিষ্ট এবং এটি কিন্তু স্টার থিয়েটারের উদ্বোধন হচ্ছে এই নাটকটির মধ্য দিয়ে। ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে যে গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকের অভিনয়, মানে কোন নাটকের মাধ্যমে স্টার থিয়েটারের উদ্বোধন হচ্ছে, তাহলে এটা। এবং এখানে নাট্যকার কিন্তু দক্ষ চরিত্রে অভিনয় করছেন। ধ্রুব চরিত্র, এটি কিন্তু প্রকাশকাল 11 আগস্ট 1883। যাত্রাধর্মী পৌরাণিক নাটক, কথকথার ধারাতে কিন্তু লেখা এবং এই নাটকে প্রথম বিদূষক চরিত্রকে সৃষ্টি করলেন। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, কোথায় কুঞ্চুকি চরিত্রটি প্রথম কোন নাটকের মাধ্যমে আসছে, কোন নাটকে প্রথম গরিশচন্দ্র ব্যবহার করছে, কোন নাটকে প্রথম বিদূষক চরিত্র এসছে, এগুলো সবে তো আপনাদের ধৈর্য পরীক্ষা দিতে হবে। সবে তো 20টি নাটক শেষ হলো, এখনও অসংখ্য নাটক আছে। নল দময়ন্তী, প্রকাশকাল 15 ডিসেম্বর 1883। এটি কিন্তু উৎস হচ্ছে ব্যাসদেবকৃত মহাভারতের বন পর্ব থেকে নেওয়া হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু যাত্রা ধর্মী পৌরাণিক নাটক, কাহিনী কিন্তু মিলনাত্মক। এবং গিরিশচন্দ্র নল দময়ন্তী ও বেল্লিক বাজার নাটকের মাধ্যমে ক্লাসিক থিয়েটারের উদ্বোধন, অর্থাৎ এই নাটকটির মাধ্যমে কিন্তু ক্লাসিক থিয়েটার, এটা নয়, তার সঙ্গে সঙ্গে আরেকটি বেল্লিক বাজার নাটকের মাধ্যমে কিন্তু এই থিয়েটারটি উদ্বোধন হচ্ছে। এরপর হচ্ছে কমলে কামিনী, সম্ভবত কমলে কামিনী, এটি হচ্ছে প্রকাশকাল 29শে মার্চ 1884। উৎস কমলে কামিনী, এটি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতি পালা, অর্থাৎ ধনপতি পালা থেকে তিনি তার কাব্যের কাহিনী সংগ্রহ করছেন। এটি কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট পৌরাণিক নাটক। আপনাদের পরীক্ষা আসতেই পারে যে গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকটির কাহিনীর উৎস হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতি পালা, আসতেই পারে, তখন কিন্তু আপনাদের এখানে উত্তরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। চৈতন্য লীলা, প্রকাশকাল 2 আগস্ট 1884। এটি তার প্রথম রচিত এবং দ্বিতীয় প্রকাশিত চরিত্রকেন্দ্রিক নাটক। যেহেতু চৈতন্যদেবকে নিয়ে লেখা, তাই এটি তার চরিত্রকেন্দ্রিক নাটক এবং এটি তার প্রথম রচিত এবং প্রকাশিত ভক্তিমূলক নাটকও। তাহলে একদিকে পাচ্ছি চরিত্রকেন্দ্রিক নাটক প্রথম, আবার আরেকদিকে পাচ্ছি ভক্তিমূলক নাটকও কিন্তু প্রথম হিসাবে। ভীষণ ইম্পর্টেন্ট এটা। প্রহ্লাদ চরিত্র, এটি কিন্তু 22শে নভেম্বর 1884। এটি তার প্রথম প্রকাশিত চরিত্রকেন্দ্রিক নাটক। রচিত আর প্রকাশিতর মধ্যে যেন আপনারা গুলিয়ে না ফেলেন, এটি কিন্তু প্রথম প্রকাশিত আর আগেটা কিন্তু প্রথম রচিত, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটি কিন্তু দ্বিতীয় অঙ্ক বিশিষ্ট নাটক। নিমাই সন্ন্যাস, প্রকাশকাল 28শে জানুয়ারি 1885। শিশির কুমার ঘোষের অনুরোধে কিন্তু এটা লিখছেন। এটিও কিন্তু চরিত্রকেন্দ্রিক নাটক এবং রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে আসার পর এটি তার লেখা প্রথম নাটক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা পরের নাটকে চলে যাই বুদ্ধদেব চরিত্র। এটি কিন্তু প্রকাশকাল 19শে সেপ্টেম্বর 1885। এটি কিন্তু পঞ্চম অঙ্ক বিশিষ্ট চরিত্রকেন্দ্রিক নাটক। এটি কিন্তু কবি লি আর্নল্ডকে কিন্তু এই নাটকটি উৎসর্গ করছেন এবং উৎস কবি লি আর্নল্ডের দ্য লাইট অফ এশিয়া কাব্যের ছায়াপাত ঘটেছে, অর্থাৎ এই কাব্যের দ্বারা তিনি প্রভাবিত হয়ে এই নাটকটি কিন্তু রচনা করছেন। এরপর হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর, প্রকাশকাল 3 জুলাই 1886। এটি কিন্তু উৎস, এই নাটকটির উৎস কিন্তু ভক্তমাল আখ্যান এবং এই ভক্তমাল আখ্যান থেকে তিনি অনেক নাটকেরই কাহিনী সংগ্রহ করছেন, আমরা পরবর্তীকালে পেয়ে যাচ্ছি। দেখুন, এটিও চরিত্রকেন্দ্রিক নাটক এবং এই নাটকে অবলম্বনে কিন্তু সিনেমা নির্মিত হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই নাটকটার কাহিনী অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছে এবং শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মুখে কাহিনী শুনে তিনি এই নাটকটি কিন্তু রচনা করছেন। ভীষণ, তাহলে কোন নাটকের কাহিনী তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মুখ থেকে শুনে লিখছেন, এটা আসতে পারে পরীক্ষায়। এবং নাট্যকার সঙ্গে সাধক চরিত্রে অভিনয় করছেন এবং বিল্বমঙ্গল গিরিশবাবুর মাস্টারপিস, এটা বলছেন কি চন্দ্রনাথ বসু, আর বিল্বমঙ্গল শেক্সপিয়ারের উপরে গিয়ে আছে, এটি বলছেন স্বামী বিবেকানন্দ। তাহলে এই নাটকটি ভীষণ ইম্পর্টেন্ট এবং এই তথ্যগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা পরের আরেকটি নাটক সম্পর্কে দেখে নিই আমরা। বেল্লিক বাজার, এটি 24শে ডিসেম্বর 1886 প্রকাশকাল। এটি কিন্তু প্রহসন, এটা মাথায় রাখতে হবে এবং এই নাটকের পরিচয় বড়দিনের পঞ্চরং এবং এই নাটকে হুতমের প্রভাব, অর্থাৎ হুতম বলতে আপনারা জানেন যে হুতম প্যাঁচার নকশা। এরপর হচ্ছে রূপ সনাতন, এটি কিন্তু প্রকাশকাল 21শে মে 1887।
উৎস হচ্ছে ভক্তমাল আখ্যান। অলরেডি আমি জানালাম যে ভক্তমাল থেকে অনেকগুলো কাহিনী তিনি সংগ্রহ করেছেন। এটা কিন্তু চরিত্রকেন্দ্রিক নাটক, আবার ভক্তিমূলক নাটকও বলা হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাকে একটু দ্রুত পাঠ করতে হচ্ছে, কারণ এটা অনেকটা বড় ভিডিও হয়েছে। অলরেডি 14 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আশা করব আপনাদের ভীষণ উপকার আসবে এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কতটা উপকারে এসেছে। এরপর হচ্ছে নসিরাম। পূর্বে জানিয়েছি এটা প্রকাশকাল 25শে মে 1888, সেবক ছন্দে অলরেডি পূর্বেই জানিয়েছি প্রথমেই। এটি ভক্তিমূলক নাটক। পূর্ণচন্দ্র প্রকাশকাল 17 মার্চ 1888, উৎস অর্থাৎ কোথা থেকে কাহিনী সংগ্রহ করছেন, হিন্দি ভাষায় লেখা পূর্ণভকত বা পূর্ণভক্ত এরকম বলতে পারেন আখ্যান থেকে পূর্ণভকত। এটি কিন্তু অ্যামারেন্ট থিয়েটারে অভিনীত গিরিশচন্দ্রের প্রথম নাটক। তাহলে পরীক্ষা আসতে পারে যে অ্যামারেন্ট থিয়েটারে অভিনীত গিরিশচন্দ্রের প্রথম নাটক কোনটি, এবং এই নাটকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রভাব পরিচর্যা তার চরিত্রের প্রভাব রয়েছে। এরপর হচ্ছে বিষাদ। প্রকাশকাল 6 অক্টোবর 1888 এবং উৎস হচ্ছে মার্কণ্ডেয় পুরাণোক্ত মদলসা অলর্ক সংবাদ থেকে। এটির প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকের বক্তব্যের সাথে কিন্তু এটি মিল রয়েছে। তাহলে পরীক্ষা আসতেই পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকের বক্তব্যের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকের প্রভাব রয়েছে বা মিল রয়েছে, তাহলে বিষাদ। এরপর সব থেকে যেটা জনপ্রিয় উপন্যাস নাটক প্রফুল্ল। এটি প্রকাশকাল 27শে এপ্রিল 1889, আর এটি তার প্রথম রচিত প্রকাশিত সামাজিক নাটক। অর্থাৎ আমরা এতক্ষণ পরে আমরা সামাজিক নাটকেই প্রবেশ করলাম। এটি পঞ্চমাঙ্ক বিশিষ্ট নাটক, এটি তার শ্রেষ্ঠ সামাজিক নাটক, এটি তার শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক, এটি স্টার থিয়েটারে অভিনীত হচ্ছে এবং এই নাটকে নাট্যকার যোগেশ চরিত্রে অভিনয় করছেন এবং প্রফুল্ল, যোগেশ, রমেশ এরা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চরিত্র এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এটি তার বিখ্যাত লাইন এই নাটকের, এবং এটি কিন্তু বক্তা হচ্ছে যোগেশ। তাহলে এতগুলো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা প্রবল। এরপর চন্ড। প্রকাশকাল 26শে জুলাই 1890, গিরিশচন্দ্রের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক। তাহলে পরীক্ষা আসতে পারে যে গিরিশচন্দ্র ঘোষের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি। এটি কিন্তু অমিত্রাক্ষ ছন্দে রচিত, তবে মাঝে মাঝে গদ্য ব্যবহৃত হয়েছে এবং উৎস এই নাটকটি কর্নেল জেমস টডের রাজস্থান কাহিনীর অন্তর্গত অ্যানালাস অফ মেওয়ার এর 7ম পরিচ্ছেদের চন্ড কাহিনী অবলম্বনে। ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ম্যাকবেথ, একমাত্র তার কিন্তু অনুদিত নাটক। ভালো করে দেখুন, এর আগে কিন্তু এই প্রশ্ন এসেছিল ম্যাকবেথ নাটকটির অনুবাদ কে করেছেন, সম্ভবত মাদ্রাসা বা এরকম। তো সবসময় ব্যতিক্রম জিনিসগুলো পরীক্ষায় দিয়ে থাকে এবং কিন্তু ব্যতিক্রমগুলোই আমি কিন্তু প্রথমে আপনাদের আলোচনা করেছি, তার কাব্যগ্রন্থ, তার উপন্যাস কিন্তু আলোচনা করেছি, পরবর্তীকালে আমরা তার প্রবন্ধ আলোচনা করব, কারণ এইগুলো ব্যতিক্রম জিনিস সবসময় পরীক্ষায় দিয়ে থাকে। তাহলে এটি তার শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের অনুবাদ এবং এটি তার প্রথম অনুদিত নাটক, এবং এই অনুদিত নাটকটির অভিনয়ের মাধ্যমে মিনার্ভার থিয়েটারে প্রথম খোলা হচ্ছে এবং এটি একটি এক অঙ্ক বিশিষ্ট, তবে 9টি দৃশ্যে সম্পূর্ণ, এবং নাট্যকার সঙ্গে ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেন। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আরেকটি আমরা নাটক দেখিনি, মুকুল মঞ্জুরা। এটি প্রকাশকাল 5 ফেব্রুয়ারি 1893, এটি তার আদি রসাত্মক দৃশ্যকাব্যটি এবং এটি তার শ্রেষ্ঠ মিলনাত্মক নাটক এর মধ্যে পড়ছে, এবং এই নাটকটির দীর্ঘ সমালোচনা লেখেন জন্মভূমি পত্রিকা, অর্থাৎ জন্মভূমি পত্রিকা এই নাটকটির দীর্ঘ সমালোচনা করছেন। আরেকটি আবু হোসেন বা হঠাৎ বাদশা, এটা তার একটি জনপ্রিয় নাটক। এটি প্রকাশকাল 25শে মার্চ 1893 এবং এটি কিন্তু আরব্য উপন্যাস, অর্থাৎ উৎস আরব্য উপন্যাস থেকে তিনি সংগ্রহ করছেন কাহিনী, এবং এটি তার শ্রেষ্ঠ অপেরাধর্মী নাটক। তাহলে পরীক্ষা দিতে পারে আবু হোসেন কি জাতীয় নাটক, তাহলে অপেরাধর্মী নাটক, এবং এই নাটকে আবু হোসেন চরিত্রে অর্ধেন্দু শেখর মুস্তাফি অভিনয় করছেন। এরপর হচ্ছে সপ্তমীতে বিসর্জন। এটা প্রকাশকাল 7 অক্টোবর 1893, এটি প্রহসন জাতীয় রচনা এবং এটি ইংরেজিতে এই ধরনের নাটককে বলা হয় এক্সট্রা ভাগাঞ্জা, অর্থাৎ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে জনা, আরেকটি তার জনপ্রিয় নাটক, প্রকাশকাল 23শে ডিসেম্বর 1893। উৎস জনা নাটকের কাশিরাম দাসের ভারত পাঁচালীর অশ্বমেধ পর্বর জনা উপাখ্যান থেকে নেওয়া হয়েছে, এবং এটি তার শ্রেষ্ঠ পৌরাণিক নাটক এবং এটি তার 5ম অঙ্ক বিশিষ্ট নাটক, এবং এটি নাটকে বিদূষক চরিত্রে তিনি অভিনয় করছেন, এবং চরিত্রকারা যে মহাদেব, বিদূষক, ভীম, জনা, নীলধ্বজ, প্রবীর, বসন্ত কুমারী প্রমুখ। আর পাশ্চাত্য প্রভাব এই নাটকে উইলিয়াম শেক্সপিয়ারের কিং লিয়ার নাটকের ছায়াপাত ঘটেছে, এবং জনা চরিত্রে কিন্তু মার্গারেট চরিত্রের প্রভাব। এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোন চরিত্রে অভিনয় করছে, পাশ্চাত্য প্রভাব, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আপনাদের অবশ্যই এগুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে বড়দিনের বকশিস, এটি কিন্তু একটি প্রহসন এবং 24শে ডিসেম্বর 1893 সালে এটি লেখা, প্রকাশকাল, এবং সভ্যতার পাণ্ডা প্রকাশকাল 25শে ডিসেম্বর 1894। এটি তার প্রহসন, আবার এটিকে রূপক পঞ্চরঙ্গ বলা হয়, এবং এই নাটকে তিনি ষড় ঋতুর 6খানি গান রচনা করেন। এটা পরীক্ষা দিতে পারে যে কোন নাটকে তিনি ষড় ঋতুর 6খানি গান রচনা করেছেন। এরপর হচ্ছে করমিতি বাই, এটি হচ্ছে প্রকাশকাল
18 মে 1895। উৎস কিন্তু ভক্তমাল উপাখ্যান এবং এটি কিন্তু কৃষ্ণ ভক্তির রসাশ্রিত নাটক। তাহলে আমি পূর্বে জানিয়েছি ভক্তমাল উপাখ্যান থেকে অনেকগুলো তিনি কাহিনী লিখেছেন। আপনারা আপনাদের সুবিধার্থে লিখতে পারেন ভক্তমাল উপাখ্যান, তাহলে দিয়ে আপনারা হাইলাইট করতে পারেন যে কোন কোন নাটকগুলোর কাহিনী নেওয়া হয়েছে। কালাপাহাড়, এটি প্রকাশকাল 26শে সেপ্টেম্বর 1896। এটি কিন্তু পঞ্চম অঙ্ক বিশিষ্ট ঐতিহাসিক নাটক এবং নাটকের স্বয়ং চিন্তামণি চরিত্রে অভিনয় করেন। এবং আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, কালাপাহাড় নামে কার কাব্যগ্রন্থ রয়েছে? এরপর হচ্ছে মায়াবসান। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই কালাপাহাড় কবিতা, কালাপাহাড় নামে কবিতা কার আছে। মায়াবসান, এটি হচ্ছে প্রকাশকাল 18 ডিসেম্বর 1898। এটি সামাজিক নাটক। এই নাটকটি স্বামী বিবেকানন্দের ভাবে অনুপ্রাণিত হয়ে রচনা করছেন। এটা পরীক্ষা আসতে পারে এবং নাটকের স্বয়ং কালীকিঙ্কর চরিত্রে অভিনয় করেন। এগুলো আপনাদের জন্য ভীষণ জনপ্রিয় বা বলতে পারেন খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, যে স্বামী বিবেকানন্দ ভাবের দ্বারা অনুপ্রাণিত হয়ে কোন চরিত্রে স্বামী পরমহংসদেবের প্রভাব রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো আপনাদের জানতে হবে। এরপর হচ্ছে পাণ্ডব গৌরব। এটি প্রকাশকাল 17 জানুয়ারি 1900 খ্রিস্টাব্দে এবং উৎস হচ্ছে উপাকান্ত চট্টোপাধ্যায়ের দণ্ডী পর্ব থেকে এই নাটকের কাহিনী তিনি নিচ্ছেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট, পঞ্চম অঙ্ক বিশিষ্ট। এবং কার অনুরোধে তিনি এই নাটক লিখছেন? অমরেন্দ্রনাথের অনুরোধে তিনি এই নাটকটি রচনা করছেন এবং এই নাটকটির অনুলেখক অর্থাৎ কে লিখছেন? অবিনাশ চন্দ্র গঙ্গোপাধ্যায় এই নাটকটি তিনি লিখে দিচ্ছেন এবং এই নাটকটি এক রাতের মধ্যেই লেখা শেষ করছেন এবং নাট্যকার স্বয়ং কুঞ্চকি চরিত্রে অভিনয় করছেন। এতগুলো তথ্য আপনাদের জন্য। এরপর হচ্ছে সতনাম বা ভারত গৌরব। এটি তার প্রকাশকাল 30 এপ্রিল 1904। এটি একটি ঐতিহাসিক নাটক। আর সতনামী সম্প্রদায়ের বিদ্রোহ অবলম্বনে রচিত এটি কিন্তু। তাহলে সতনামী সম্প্রদায়ের বিদ্রোহ অবলম্বনে রচিত। পাশ্চাত্য প্রভাব, উইলিয়াম শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা নাটকের প্রভাব রয়েছে আপনাদের জন্য ভীষণ এই নাটকটি। এরপর হচ্ছে বলিদান। এটা আপনারা জানেন, এটাও তার জনপ্রিয় একটি নাটক। 8 এপ্রিল 1905 সালে লেখা। এটি তার শ্রেষ্ঠ সামাজিক নাটক, তবে এটি একটি উদ্দেশ্যমূলক রচনা, কারণ নাটকটি শেষে উক্তি আছে যে বাংলায় কন্যা সম্প্রদায় নয় বলিদান, অর্থাৎ কন্যা সম্প্রদায়ের যে ভয়াবহতা সেই সম্পর্কে এই নাটকে উপস্থাপন করা আছে। অনুরোধ, শারদাচরণ মিত্রের অনুরোধে নাটকটি রচনা করছেন। পরীক্ষা দিতে পারে। নাটকের স্বয়ং করুণাময় চরিত্রে অভিনয় করছেন এবং উৎসর্গ শারদাচরণ মিত্রকে। যেহেতু শারদাচরণের অনুরোধেই লিখছেন তাই শারদাচরণকে তিনি উৎসর্গ করছেন এবং নাটকটি সমালোচনা করছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তথ্য। এরপর নাটক সিরাজদৌল্লা। প্রকাশকাল 9 সেপ্টেম্বর 1905। এটি তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক। পটভূমি 1905 সালের স্বদেশী আন্দোলন। নিশ্চয়ই জানেন যে ওই সময় 1905 সালে মোটামুটি বঙ্গভঙ্গ আন্দোলন এইসব রয়েছে এবং উৎসে নাটকটি অক্ষয় কুমার মৈত্রের সিরাজদৌল্লা নামক গ্রন্থখানি নাটকের অবলম্বন, অর্থাৎ সিরাজদৌল্লা নাটকের কাহিনী থেকেই এই নাটক লিখছেন এবং নাট্যকার স্বয়ং করিম চাচা চরিত্রে অভিনয় করছেন এবং নাটকটির প্রচার এবং অভিনয় বন্ধ করে দিচ্ছেন ব্রিটিশ সরকার 1911 সালের 8 জানুয়ারি। তাহলে এতগুলো তথ্য, তাহলে কোন নাটকটি তার অভিনয় বন্ধ করছেন এবং জলধর সেন বসুমতী পত্রিকায় নাটকটি সমালোচনা করছেন। তাহলে আমরা এখান থেকে পেলাম তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক। এটা কিন্তু 1905 সালের স্বদেশী আন্দোলনের পটভূমিতে লিখছেন এবং নাটকের স্বয়ং করিম চরিত্রে অভিনয় করছেন এবং অক্ষয় কুমার মৈত্রের সিরাজদৌল্লা নাটকের কিন্তু অবলম্বনে তিনি কাহিনী অবলম্বনে তিনি কিন্তু এটা নাটকটা লিখছেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে মীর কাসিম, এটিও কিন্তু তার ঐতিহাসিক নাটক। 16 জুন 1905 ঐতিহাসিক নাটক মীর কাসিম চরিত্রে অভিনয় করছেন। আর এরপর হচ্ছে জায়সা কা তাইসা। এটি হচ্ছে প্রকাশকাল 1 জানুয়ারি 1907, অর্থাৎ 1 জানুয়ারি। এটি গিরিশচন্দ্রের শেষ প্রকাশিত প্রহসন। ভীষণ ইম্পর্টেন্ট। এই নাটকে পণ প্রথার সমস্যা দেখানো হয়েছে, অর্থাৎ সেই সময়। আর উৎসর্গ দেবেন্দ্রনাথ বসুকে এবং পাশ্চাত্য প্রভাব মলিয়রের ইংরেজি নামটা বলছি না, লাভ ইজ দ্য বেস্ট ডক্টরের প্রভাব পড়েছে। অর্থাৎ এই নাটকটার ইংরেজি নাম হচ্ছে অনুবাদ হচ্ছে লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। আর সেই লাভ ইজ দ্য বেস্ট ডক্টরের অনুবাদ তিনি করছেন এবং সেই নাটকটার প্রভাবে তিনি এটা লিখছেন জায়সা কা তাইসা এবং এটি কিন্তু শেষ প্রকাশিত প্রহসন। এরপর হচ্ছে ছত্রপতি শিবাজি। এটি প্রকাশকাল 16 আগস্ট 1907। উৎসতা সত্যচরণ শাস্ত্রীর ছত্রপতি শিবাজি গ্রন্থ থেকে তিনি নিচ্ছেন এবং এটি ঐতিহাসিক নাটক, পঞ্চম অঙ্ক বিশিষ্ট নাটক। নাটকের স্বয়ং আওরঙ্গজেব চরিত্রে অভিনয় করছেন এবং এই নাটকটি কিন্তু ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হচ্ছে। তাহলে আমরা দুটো নাটক এখনও পর্যন্ত পেলাম যে তার বাজেয়াপ্ত নাটক বা সেই সময় ব্রিটিশ সরকার বন্ধ করে দিচ্ছে। বাজেয়াপ্ত আর বন্ধ দুটো আলাদা সম্পর্ক, এখানে একটু ঠিক করে নেবেন। আগেরটা বন্ধ করে দিচ্ছে অভিনয়, আর এটাতে কিন্তু বাজেয়াপ্ত করছে। শাস্তি কি শান্তি। এটি হচ্ছে প্রকাশকাল 7 নভেম্বর 1908। এটি তার শেষ প্রকাশিত সামাজিক নাটক এবং নাটকের বিষয় বিধবার প্রেম সমস্যা এবং এটি কিন্তু দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করছেন। এরপর হচ্ছে শঙ্করাচার্য। প্রকাশকাল 15 জানুয়ারি 1910। এটি তার শেষ রচিত এবং প্রকাশিত ভক্তিমূলক নাটক। স্বামী বিবেকানন্দের আদর্শে শঙ্করাচার্যের চরিত্র অঙ্কন করছেন। তাহলে স্বামী বিবেকানন্দকে আদর্শ হিসাবে নিচ্ছেন কিন্তু শঙ্করাচার্যের চরিত্রে অভিনয় করছে, চিত্র অঙ্কন করছেন তার। আর এটি তার শেষ অভিনীত স্বরচিত নাটক এবং নাটকের স্বয়ং শিউলি চরিত্রে অভিনয় করছেন এবং উৎসর্গ করছেন কালীপদ ঘোষকে এবং এই নাটকে অদ্বৈতবাদ সম্পর্কে আলোচনা করছেন শঙ্করাচার্য। এরপর অশোক। প্রকাশকাল
ডিসেম্বর 1910 এটি তার শেষ রচিত এবং প্রকাশিত ঐতিহাসিক নাটক। এটি পঞ্চম অঙ্ক বিশিষ্ট এবং অনুরোধ কার অনুরোধে তিনি লিখছেন? কুমুদ বন্ধু সেনের অনুরোধে তিনি নাটকটি লিখছেন এবং এই নাটকে অশোকের জীবনকাহিনী তুলেছেন। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, অনেকগুলো নাটক তিনি অনুরোধে লিখছেন, আপনারা আপনাদের সুবিধার্থে অনুরোধ বলে লিখবেন, লিখে কোন নাটকটি কাকে উৎসর্গ করেন সেটা এক জায়গায় করবেন, তাহলে আপনাদের সুবিধা। কারণ আমি তো আপনাদের সুবিধার্থে আমাকে ভিডিওগুলো আলাদা আলাদাভাবে করতে হচ্ছে, কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য আপনারা কিন্তু লিখে নেবেন ওইভাবে। এরপর হচ্ছে তপবল, এটি প্রকাশকাল 3রা ডিসেম্বর 1910, এটি তার জীবদ্দশা রচিত শেষ সম্পূর্ণ পরিচালিত নাটক। ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে তার শেষ জীবদ্দশায় রচিত এবং শেষ সম্পূর্ণ এবং পরিচালিত নাটক। এটি অনুরোধ, এটিও কিন্তু অন্যের অনুরোধে, কার? শ্রী চন্দ্র মতিলালের অনুরোধে তিনি রচনা করছেন। এটি কিন্তু তার শেষ যাত্রাধর্মী পৌরাণিক নাটক এবং বিষয় কি? তপগৌরব ও ব্রাহ্মণ্য মাহাত্ম্য এই নাটকের বিষয় এবং উৎসর্গ কিন্তু ভগিনী নিবেদিতা। এখানে কিন্তু আশ্চর্য ব্যাপার দেখুন, ভগিনী নিবেদিতাকে করেছে কিন্তু স্বামী বিবেকানন্দকেও পাচ্ছি না এবং আমরা পরমহংসদেবকেও কিন্তু কোনো নাটক উৎসর্গ পাচ্ছি না। এরপর হচ্ছে আদর্শ গৃহিণী বা গৃহলক্ষ্মী, এটি 21শে সেপ্টেম্বর 1912 উৎস শেক্সপিয়ারের কিং লিয়ার নাটক। এটি তার প্রথম অসমাপ্ত নাটক, ভীষণ ইম্পর্টেন্ট, প্রথম অসমাপ্ত নাটক, ভীষণ ইম্পর্টেন্ট এবং এটি 4র্থ অঙ্ক পর্যন্ত তিনি লিখছেন এবং অসমাপ্ত রচনা কে করছেন? সমাপ্ত, এই নাটকটির সমাপ্ত করছেন দেবেন্দ্রনাথ বসু। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কখনো কখনো অসমাপ্ত রচনাগুলো কেউ সমাপ্ত করলে সেগুলো পরীক্ষা দিয়ে থাকে। তাহলে আদর্শ গৃহিণী বা গৃহলক্ষ্মী এটিকে সমাপ্ত করছেন দেবেন্দ্রনাথ বসু। তারপরে ছটা কি? এটি হচ্ছে প্রকাশকাল 24শে ডিসেম্বর 1927, এটি তার অসমাপ্ত নাটক, এটি কিন্তু সমাপ্ত করছেন অমরেন্দ্রনাথ। এরপর তার কিছু অন্যান্য অসমাপ্ত নাটক, তিনি আর কয়েকটি অসমাপ্ত নাটক আমরা দেখিনি, কতদূর পর্যন্ত তিনি লিখছেন সেটাও দেখিনি। অনামী নাটক, এটি হচ্ছে 4র্থ অঙ্ক পর্যন্ত শেষ করছেন। মোহাম্মদ শাহ, এটা 2 অঙ্ক পর্যন্ত লিখছেন। তারপরে মিলন কানন, এটিও লিখছেন অসমাপ্ত। 4 নম্বরটা একটু দেখিনি আমরা, চোরেরাজ, এটি লিখছেন। রানা প্রতাপ, এটাও লিখছেন। সাধের বউ, এটাও লিখছেন এবং নিত্যানন্দ বিলাস, এগুলো হচ্ছে তার অসমাপ্ত। তার কাহিনী নিয়ে সিনেমা রচিত হয়েছে, দেখুন তার ভক্তধ্রুব উপন্যাস অবলম্বনে কাজী নজরুল ইসলাম ওই একই নামে সিনেমা নির্মাণ করেছেন। অলরেডি পূর্বে আমি জানিয়েছিলাম যখন 4 নম্বর এটি তার আসলে উপন্যাস এবং এই উপন্যাসটা নিয়ে কিন্তু সিনেমা তৈরি হয়েছে এবং কে করছেন? কাজী নজরুল ইসলাম। তারপরে 1956 সালে মধু বসুর পরিচালনায় গিরিশচন্দ্রের জীবন ও সাহিত্য অবলম্বনে মহাকবি গিরিশচন্দ্র নামে সিনেমা নির্মিত হয়েছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে কোনো একজনের জীবনী নিয়ে এখানে কিন্তু সিনেমা নির্মিত করছেন এবং কে করছেন? মধু বসু, মহাকবি গিরিশচন্দ্র নামে। আচ্ছা, গিরিশচন্দ্র ঘোষ রচিত প্রবন্ধ, তার কয়েকটি প্রবন্ধ গ্রন্থ। দেখুন আমরা যতটা নাট্যকার হিসেবে জানি তার আমরা পূর্বে জানিয়েছি কাব্যগ্রন্থ, তা একমাত্র কাব্যগ্রন্থ প্রতিধ্বনি, এছাড়াও আমরা তার 4টি উপন্যাস পেয়েছিলাম, এবার আমরা তার প্রবন্ধ পাচ্ছি। অনেক প্রবন্ধ আছে, তার মধ্যে থেকে আমি কিছু বাছাইকৃত প্রবন্ধ রেখেছি। আপনারা চাইলে আমাদের যে বইটি আছে সেই বই কিন্তু অসংখ্য বিস্তারিতভাবে আপনাদের তথ্যগুলো রয়েছে, আপনারা চাইলে সেই বইটি দেখতে পারেন। নটের আবেদন, তারপরে রঙ্গালয়, তারপরে পৌরাণিক নাটক, বর্তমান রঙ্গভূমি, নাট্য এটি প্রবন্ধ, নাট্য মন্দির, নাট্যকার, কাব্যদৃশ্য, প্রলাপ না সত্য, অভিনয় ও অভিনেতা, বিজ্ঞান বন্দনা, অভিনেত্রী সমালোচনা, গ্রহপাল, এগুলো হচ্ছে তার কয়েকটি প্রবন্ধ। আমি জাস্ট সামান্য দিলাম, এখনও অসংখ্য আছে, সেগুলো আমাদের বইয়ে দেখতে পারেন। এবার আরও কিছু নাটক আমরা যেগুলো ওখানে আলোচনা করেছি, 56টি ওখানে আলোচনা করলাম, বাকি কিছু নাটক আছে যেগুলো কতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আপনাদের জানা দরকার আছে বলেই আমি এখানে আলোচনা করলাম। দেখুন বৃষকেতু, এটি হচ্ছে উৎস আমি পাইনি, এটা প্রকাশকাল 16ই এপ্রিল 1884, এটি পৌরাণিক নাটক এবং একাঙ্ক নাটক। অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হেডিংগুলো, নাটকের নাম, উৎস, প্রকাশকাল, ধরন, অন্যান্য বিষয়ের মধ্যে এখানে রাখা হয়েছে। এরপরে হচ্ছে হীরার ফুল, 16ই এপ্রিল 1884, এটা কিন্তু তার প্রহসন। তারপরে শ্রীবৎস চিন্তা, এটি 7ই জুন 1884, এটি পৌরাণিক নাটক। প্রভাসযোগ্য, এটা 3 মে 1885, পৌরাণিক নাটক। হারানিধি কিন্তু 28 সেপ্টেম্বর 1889, সামাজিক নাটক। মলিনা বিকাশ, এটি কিন্তু 13 সেপ্টেম্বর 1890, গীতিনাট্য। এগুলো আপনাদের আলোচনা করছি এই কারণে যে এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে, হয়তো একটা নাম তুলে দিলেন হারানিধি কান লেখা নাটক, আপনারা যদি না জানেন তাহলে তো আপনারা অবশ্যই ভুল করবেন। আর তারপরে মহাপূজা, এটা 24শে ডিসেম্বর 1890, স্বপ্নের ফুল, এটি 17 নভেম্বর 1884, রূপক গীতিনাট্য। তারপরে ফণীর মণি, এটি হচ্ছে 25শে ডিসেম্বর 1895, তারপরে 5 কণে, এটি 5ই জানুয়ারি 1896, প্রহসন কিন্তু এটা। আর হীরক জুবিলি, এটা কিন্তু 20 জুন 1897, গীতিনাট্য। এরপর হচ্ছে পারস্য প্রসন বা পারিসানা, এটা হচ্ছে মানে কি বলছো, পারস্য উপন্যাস থেকে কাহিনী নিচ্ছেন উৎস, আর 11ই সেপ্টেম্বর 1897। তারপর হচ্ছে দেলদার, এটা পরীক্ষা আসে এগুলো, 10 জুন 1899, রূপক গীতিনাট্য। মণিহরণ, এটা হচ্ছে 22শে জুলাই, গীতিনাট্য, এটা 22শে জুলাই 1900, আর এটা কিন্তু গীতিনাট্য। এবং নন্দদুলাল, এরপরে হচ্ছে 17ই আগস্ট 1900 এবং পৌরাণিক গীতিনাট্য, 3 অঙ্ক বিশিষ্ট এবং জন্মাষ্টমী উপলক্ষে রচিত কিন্তু এই নাটকটি। তাহলে পরীক্ষা আসতে পারে যে জন্মাষ্টমী উপলক্ষে কোন নাটকটি তিনি রচনা করছেন। এরপর হচ্ছে অশ্রুধারা,
এটা হচ্ছে 26শে জানুয়ারি 1901 গীতিনাট্য। এটা মহারানী ভিক্টোরিয়ার স্বর্গারোহণ উপলক্ষে রচনা। এরপর হচ্ছে মনের মতন, এটাও পারস্য উপন্যাস, অর্থাৎ পারস্য উপন্যাসের কাহিনী অবলম্বনে 20 এপ্রিল 1901, এটা কিন্তু নাট্যকাব্য। এরপরে অভিশাপ, এটা অদ্ভুত রামায়ণ থেকে তিনি কাহিনী নিয়ে এসেছেন এবং 28শে সেপ্টেম্বর 1901 সালে এটি কিন্তু পৌরাণিক গীতিনাট্য। এটা কিন্তু প্রকাশকাল। শান্তি 7 জুন 1902, এটা প্রকাশকাল। ভ্রান্তি, এটা হচ্ছে 19শে জুলাই 1902, এটা কিন্তু ঐতিহাসিক নাটক। নাট্যকার রঙ্গলাল চৌধুরী অভিনয় করছেন। এরপর হচ্ছে আয়না 15 ডিসেম্বর 1902, যেটা সামাজিক নাটক, সাহেবের বড়দিন উপলক্ষে রচিত। এরপর হচ্ছে হরগৌরী, এটা হচ্ছে 4 মার্চ 1905, যাত্রাধর্মী পৌরাণিক নাটক। নাট্যকার হরচৌধুরী অভিনয় করছেন। এরপর হচ্ছে বাসর 26শে ডিসেম্বর 1905, এটা প্রকাশকাল। এছাড়া কিছু কিছু তিনি নাটকের রূপ দান করছেন, অর্থাৎ নাট্যরূপ দিচ্ছেন। কি কোন কোন, এটা এখান থেকে পরীক্ষা আসছে, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র কোন কোন নাটকে মানে উপন্যাসে নাট্যরূপ দিচ্ছেন, দেখুন কপালকুণ্ডলা, মৃণালিনী, তারপরে হচ্ছে দুর্গেশ নন্দিনী, এই নাটকে কিন্তু জগৎ সিংহ চরিত্রে অভিনয় করছেন। তারপরে চন্দ্রশেখর, তারপরে বৃহস্পতি, এই নাটকে তিনি নগেন্দ্রনাথ চরিত্রে অভিনয় করছেন। আরেকটি হচ্ছে সীতারাম। এগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্রের এতগুলো নাটকে তিনি নাট্যরূপ দান করছেন, বঙ্কিমচন্দ্রের এতগুলো উপন্যাসের কিন্তু নাট্যরূপ দান করছেন। এরপর নবীনচন্দ্রের পলাশীর যুদ্ধ অবশ্যই এখান থেকে এটাকে নাট্যরূপ দিচ্ছেন। তারপরে রমেশচন্দ্র দত্তের মাধবিক অঙ্কনের নাট্যরূপ দিচ্ছেন। মধুসূদন দত্ত মেঘনাদত কাব্যের নাট্যরূপ দিচ্ছেন। আর দীনবন্ধু মিত্রের জমালয় জীবন্ত মানুষ, সেটাকেও নাট্যরূপ দিচ্ছেন। এবার তার গিরিশচন্দ্র ঘোষের কিছু আমরা গল্পও পাচ্ছি, তিনি কিছুই বাদ রাখেনি, মোটামুটি সবই লিখেছেন। দেখুন তার কয়েকটি গল্প, হাবা, গোবরা, তারপরে বড় বউ, ভূতির বিয়ের সোয়ান ঠকলে, বাপকে বলে না, আর তারপরে সই, প্রায়শ্চিত্ত, সাধের বউ। মোটামুটি এগুলো তো আমি অল্প দিলাম, এখনও অনেকগুলো তিনি রচনা করছেন, যেগুলো আমাদের বইয়ে অলরেডি পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখতে পারেন। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান, কারণ সব কিছু এখানে লিখেছেন। দেখুন কাব্য লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ছোট গল্প লিখেছেন, নাট্যরূপ দিয়েছেন এবং তিনি 80টি মতো নাটক লিখেছেন। এবং প্রত্যেকটা নাটকের নাম আমি উল্লেখ করেছি এবং 56টি নাটক সম্পর্কে আমি বিস্তৃত আলোচনা করেছি। বিস্তারিত বলতে যতটা আসতে পারে ঠিক ততটা, কারণ এছাড়াও অনেক বিস্তারিত আমাদের বইয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আমি জাস্ট আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটা এখানে দিয়েছি। আশা করব ভিডিওটি আপনাদের উপকার আসবে। আপনারা অবশ্যই একটা কাজ করতে পারেন, যারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন এবং একটা লাইক এবং কমেন্ট করে জানান আপনাদের কতটা কাজে আসলো। তো যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ।